সাথী সভাপতি, এই সভায় উপস্থিত আছেন আমার গণসংগঠনের নেতৃত্ব, গণ আন্দোলনের নেতৃত্ব, উপস্থিত আছেন এই দক্ষিণ 24 পরগনায় প্রকাশ্য সমাবেশে আমার সাথী ও বন্ধুগণ, আমার রাস্তার দিকে, বাঁ দিকে, ডান দিকে দোকানদার, ব্যবসাদার মানুষ, সকলকে শ্রদ্ধা ও ভালোবাসা, কাটিক কদ দুলোর, আমার আঙ্কদ জোহার। আপনারা শুনলেন যে কৃষক সমিতি যে প্রকাশ্য সমাবেশ হচ্ছে, মানুষ অনেক সহযোগিতা করে আমাদের, মানে মানুষ সহযোগিতা করে, কারণ হাত বাড়ালেই আমাদের কিছু না দেয়, কিন্তু দেয় বলে তৃণমূলেরা, চোরেরা দল বলে, ওরা কোটো নাড়িয়ে ওরা দলটা চালায়। কিন্তু আমরা তো চুরি তো করি না, আমরা চুরি করি না, আমরা মানুষের কাছে হাত পেতে আমাদের এই লাল ঝান্ডাটাকে তোলার চেষ্টা করি। আজকে যে সমাবেশটা হচ্ছে কৃষক সমিতির, যে সমাবেশ থেকে যে সমাবেশটা হচ্ছে, যে এইখানে যে আপনারা এসেছেন যে আমরা চলে যাব সেটা নয়, সকাল থেকে সন্ধ্যে কতদিন খেটেছেন এইখানে, আর দুপুর থেকে রাত পর্যন্ত বসে থাকবেন এই রোদের মাথায় গামছা পরে। দেখুন তো কত লোক বসে আছেন শুধু আমাদের কথা শোনার জন্যে। শুধু কথাটা শুনলাম চলে গেলাম এটা কথা নয়, কারণ হচ্ছে এই কৃষকরা দাম পাচ্ছে না বলে এইটা আলোচনা। একদিকে জমিতে ফসল চাষ করতে গেলে 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়। আর যারা চাষ করেন চাষিরা, আর সেই চাষিরা দাম পেলে যারা গায়ে গতরে পোষে খেটে খায় তারা মজুরিটা পায়। আর সরকার কি বলছে, সরকার যখন আলু পাঠাচ্ছে না বাইরে, তখন আলু গোডাউনে পচে যাচ্ছে, আর যখন সাধারণ মানুষ খেটে খায় তখন টাকা থাকে না, আলু কিনতে পারছে না। তাহলে সেই সরকার থাকবে, সেই সরকার থাকবে যে গরিব মানুষ কৃষকের পাশে, যে সরকার থাকে না। আজকে যে যখন আমাদের 34টা বছর যখন বামপন্থী সরকার ছিল, খেটে খাওয়া মানুষের 5 কাঠা 1 কাঠা করে জমি দেওয়া হয়েছিল, কারণ তারা চাষ করে খাওয়ার জন্যে। এইটা ছিল লাল সরকারের অপরাধ। তৃণমূলে 2011 সালে এসে কি দেখলাম আমরা, তারা বলেছিল বদল নয় বদলা চাই। কি বদলা নিচ্ছে? কৃষকের দাম পাচ্ছে না, যারা গায়ে গতরে খেটে খায় তারা মজুরি পাচ্ছে না, শ্রমিকদের কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এ প্রান্তে থেকে ও প্রান্তে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যাচ্ছে, সেখানে 5,000 টাকা করে দেওয়া হবে। আর মায়েদের বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে। লক্ষ্মী ভান্ডার দেওয়ার জন্য আমরা আপত্তি করছি না, 12,000 টাকা দিয়ে 1200 টাকা আমরা বলছি ওই লক্ষ্মী ভান্ডার চলবে না। মহিলারা আর লক্ষ্মীরা স্বাধীনভাবে বাঁচতে পারছে না। আমরা বলছি ওই লক্ষ্মী ভান্ডারটা 5,000 টাকা করতে হবে, তবে ওই লক্ষ্মী ভান্ডারটা চলবে। সাধারণ মানুষের যা মজুরি পায়, আজকে সরষের তেলের দাম কত, ডালের দাম কত, চালের দাম কত, হলুদের দাম কত, যারা গায়ে গতরে পোষে খায়, যারা সারাদিন যারা গামছা কাঁধে নিয়ে কুদাল নিয়ে মাঠে থাকে, তারা দোকানের পয়সা মজুরি কিনতে দোকান করতে পারে না। আর সরকার কি করছে আমাদের জন্য? সরকার থালা বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, উদ্বোধন করছে, রাম মন্দির করে দিল 2014 সালে। একজন বলল আসছে দিন আয়েগা, 14 সালে এসে আসছে দিন আয়েগা বলে মানুষকে লক্ষ লক্ষ না কোটি কোটি চাকরি দিল। আর রাজ্য সরকার দীঘাতে বলল আজকে জগন্নাথের মন্দির হবে। জগন্নাথের মন্দির হয়ে সেই পোশাকটা আমরা খেয়েছিলেন, ওই পোশাকটা বিলি করতে কত কোটি টাকা খরচা হয়েছে? কাদের টাকা খরচা করেছে? কাদের টাকা? আপনাদের আমাদের গরিব ঘরের লোকের টাকা খরচা করছে। কোথায় পাচ্ছে উনি টাকা? সারাদিন যারা হাড়হীন কাজ করে তাদের জন্য টাকা হচ্ছে না। রাজ্য সরকার মজুরি দিচ্ছে 330 টাকা, আর আমরা পাচ্ছি কোথায়? আমরা ধর্মতলায় সমাবেশ করেছিলাম, ক্ষেত মজুরে খেটে খাওয়া মানুষের সমাবেশ করেছিলাম। সেই কেসটা লোকের লড়েছিল খেটে খাওয়া মানুষের বিকাশ রঞ্জন তুষার সভাপতি। সেই কেসটা নিয়ে আমাদের লড়া হয়েছিল যে 100 দিনের কাজটা 200 দিন চালু করতে হবে, 600 টাকা মজুরি বাড়াতে হবে। কোথায় গেল?
1 তারিখ থেকে কাজ করার কথা ছিল। আমাদের পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হচ্ছে, ব্লকে ডেপুটেশন দেওয়া হচ্ছে, কিন্তু পঞ্চায়েতগুলো তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। এত পার্টি অফিস হয়ে গেছে, পার্টি অফিস বানিয়ে দিয়েছে, বিডিও অফিসও পার্টি অফিস বানিয়ে দিয়েছে। আর থানাগুলো তো বলাই যায় না, সব তৃণমূলের নেতারা গিয়ে ঠ্যাঙে ঠ্যাং দিয়ে থানাগুলোতে বসে আছে। আর গরিব মানুষের কথা শুনবে, বলবে এখন বলছে লাল আসবে না। আরে লাল আসবে না তো কে আসবে? বলছে লালদেরকে দেখা যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখা যায় না, ওনাদেরকে দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? চোরেদের দলগুলোকে কোথায় দেখা যাচ্ছে? থানায় দেখা যাচ্ছে। কোথায়? থানায় কত কত কোটি টাকা মানুষের চুরি করেছে, সেই জায়গায় দেখা যাচ্ছে। আর আমাদের নেতাদেরকে কোথায় দেখা যায়? একটা সাইকেল নিয়ে, পাতলুম নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে, খেটে খাওয়া মানুষটা সেই জায়গায় কোথায় কি হচ্ছে সেটা দেখছে। আর ওনারা বলছে আমাদের নানা লাল ঝান্ডা কোথায় টাঙানো হবে। পুলিশ ঠিক করে, পুলিশের অধিকার আছে, পুলিশের অধিকার আছে। যে পুলিশ খাকি জামাটা পরা আছে সেটা আমাদের গতর পোষাহীনের টাকা আমাদের। ওনারা বড় বড় কথা বলে, আর যখন নেতারা সভা করে কয় খেটে খাওয়া মানুষের কথা বলে। আজকে কত রোজ বেড়েছে বলবে? ওরা বলার ক্ষমতা নেই। তৃণমূলেরা ডুগডুগি বাজায়, যেমন ডুগডুগি বাজায় তেমন পুলিশরা নাচে। এখন সেই দশা হয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেননি মমতা একটা কেমন গান গাইছে? মমতা একটা গান গাইছেন, উনার এত অবস্থা খারাপ হয়ে গেছে, এত অবস্থা খারাপ হয়ে গেছে, উনি বিদায় জানাচ্ছেন যে বিদায় যাওয়ার জন্য ওনার উপস্থিত হয়ে গেছে। আপনাদেরকে ভাবতে হবে এই সমাবেশে আমাদের সামনে দিন যে দিনটা লড়াই আসছে, সব থেকে পাখির চোখ করে আমরা নামবো, পাখির চোখ করে নামবো। আমাদেরকে বলা হচ্ছে যে ওনাদেরকে বুথে বসতে দেওয়া যাবে না। বলছে না নেতারা যা কথা বলছে, তৃণমূলের নেতা আর বিজেপি নেতা এখন এক হয়ে গেছে। এখন যাও করে বলছে লাল ঝান্ডাকে যাতে সামনে আসতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি ভয় ধরে গেছে। উনি বলছে আপনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করুন, আর একজন বলছে ধর্ম নিয়ে আলোচনা করুন। যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে, যখন পরিযায়ী শ্রমিকরা কাজে যাচ্ছে তাদেরকে আটকে বেধড়ক মার হচ্ছে। একজন প্রফেসরকে মেরে তো বলছে না যে বাংলা ভাষা কি বলছেন, একজন ব্যাংকের ম্যানেজারকে তো তখন মারা হচ্ছে না। সব থেকে পিছিয়ে পড়া খেটে খামারে যারা কাজ করে, ব্যাগে কাঁধে নিয়ে, পিঠে কাঁধে নিয়ে তাদেরকে মারা হচ্ছে। আর সেইখানে নাকি বলছে আমাদের মুখ্যমন্ত্রী সে আলোচনা করে বলছে বাংলা ভাষা। বাংলা ভাষা মানুষের সবাই জানে, কথাটা সবাই শোনে। আর একজন আছে যে হিন্দুত্ববাদ বলে, হিন্দুটা পড়ে না খায়, খেটে খামার মানুষ কিচ্ছু বোঝে না। ধর্ম নিয়ে আলোচনা করে যে ধর্ম, আমার মায়েরা লক্ষ্মী পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো করে, সব পুজো করে। তাকে ধর্ম নিয়ে বলতে হবে না। উনি কি নরেন্দ্র মোদী, উনি কি ঠিক করে দেবেন নাকি? জনতা পার্টি ঠিক করে দেবে আমি কি পুজো করব? আমি বন্যা টুডু, আমি আদিবাসী, আমি মারাংগুরুকে পুজো করি, একজন সে লক্ষ্মী পুজো করে, সে নরেন্দ্র মোদী ঠিক করে দেবে? ঠিক এবার আমরা করব। আপনারা অনেক ডুগডুগি বাজিয়েছেন, আর বাজাতে দেব না। দেখছেন না 21শে জুলাইয়ে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে ঘোষণা করে দিল। কারণটা কি? 100 দিনে কাজটা টাকা বন্ধ হয়ে গেছে। চোরেদের দলে পকেটে মানি ব্যাগে টাকা নেই, ভোটটা করাবে কি করে? তাই 10 লক্ষ করে টাকা সমস্যার সমাধান করার জন্য যারা কাজ করবে তাদের সেটিং হয়ে গেছে। যদি সেটিং হয়ে থাকে তাহলে গ্রাম উন্নয়ন কমিটি ডাকুক, যেখানে খাল বিল আছে, জল জমে আছে, কল হয়নি, বিদ্যুৎ যায়নি, সেই জায়গায় আমরা কাজ করব। সেইখানে আমাদের খেটে খাওয়া মানুষ পাত্তা পাচ্ছে না। তৃণমূলেরা সব সেটিং হয়ে গেছে। 10 লক্ষ টাকা কোথায় কাজ হবে? এটা মমতার চাল। 26-এ নির্বাচন করার জন্য 10 লক্ষ টাকা বুথে বুথে দিয়ে দিয়েছে। আর পরিযায়ী শ্রমিককে
5,000 টাকা দিয়েছে। আর পরিযায়ী শ্রমিকরা যারা কেরালায়, বিহার, উড়িষ্যায় কাজ করে তারা 30 থেকে 40,000 টাকায় কাজ করে। সেখানে বলছে আপনি যে আমাদেরকে ডাকছেন ভোটের ময়দানে কাজ করার জন্য, আমরা কেউ যাব না, দরকার হলে আপনাকে আমরা 5,000 টাকা করে বেশি দেবো, আপনি বুথে কাজ করান। ওই বুথে কাজ করান, ওনারা পয়সা বেশি হয়ে গেছে। তো যে মানুষ খাটছে, আজকে চাষের দাম নেই, চাষের টাকা দিতে পারছে না, গরিব মানুষ খাটা পয়সা, আজকে স্কুল বন্ধ, 8,000 স্কুল বন্ধ, স্বাস্থ্য যেখানে হসপিটাল ডাক্তার নিয়োগ নেই সেখানে সব বন্ধ, আজকে সেন্টার কোনো বন্ধ, সব বন্ধ। আজকে দেখে যান মুখ্যমন্ত্রী এ মাতা ও মাতা নেচে নেচে মাইকে কি বলছে নিজের ঠিক নেই, গলার চিপটা বেরিয়ে গেছে। ওরা চমকাচ্ছে, লাল ঝান্ডা দেখে চমকাচ্ছে, মনে করে দিয়েছিল আমাদের কমরেডদেরকে ভাই দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, কিন্তু ঘরে আর ঢুকবে না। আমার খেতে খামারে ভাই বোনরা সব বেরিয়ে এসেছে। 11 সালে যা অত্যাচার করেছেন 26-এ আপনাকে বুঝিয়ে দেবেন। তাই আমাদের কমরেডরা আজকে রোদে সব বসে আছে, কারণ হচ্ছে এবারে 26-এ নির্বাচন হবে। ওনারা বলছে আমরা টাকা দিয়ে ভোট করিয়ে নেব, কিচ্ছু হবে না, যা করার করব। আমরা বলে দিয়েছি আমরাও দেখে নেব। আমরা যেমন সমাবেশে রাস্তায় আগলে বসে আছি, আমরা প্রত্যেক বুথে আগলে বসে থাকবো, ভোট আমরাও করে দেখিয়ে দেব। 26-এ পাখি চোখ করে আমরা নামবো, কেউ আমরা কিন্তু পেছবো না। আরে চোরগুলোকে আপনারা ভোট দেবেন, চোরগুলোকে ভোট দেবেন, আবার নিয়ে আসবেন, চোরগুলোকে মূলটা উড়ে দিতে হবে। পারবেন তো? তাহলে আমরা বাঁচতে পারবো না। আমি এই সমাবেশে কথা দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যা আলোচনা হয়, আমরা যদি 26-এ লড়ে যদি আসতে পারি, সমস্ত যে কলকারখানা বন্ধ আছে সেই কলকারখানা চালু করার জন্য আমরা খবর নেব। আর এই যে রেশনের মাল দিচ্ছে, রেশনের মাল একবার দিচ্ছে, বামপন সরকার যখন ছিল 4 বার দেওয়া হতো। আমরা বলেছি 4 বার মাল দেওয়া হবে। আর যাদের টিপ ছাপ উঠছে না, সব সেই মালগুলো চলে যাচ্ছে, সব তো চোরেরা নিয়ে নিচ্ছে, সব তো রেশনের মাল চোর, কয়লা চোর, সিমেন্ট চোর, বালি চোর, গরু চোর, সব চোর। আর ওই চোরগুলোকে সামনে নিয়ে আসবেন। আর 21শে জুলাই কাদেরকে দেখতে পেয়েছিলেন? যারা সিনেমাতে অভিনেতা করে, চকচক করে মেকআপ করে বসে আছে, তাদেরকে দেখতে পেয়েছিলেন। আর আজকে যে বসে আছেন হাড় ভাঙা খাটুনি, কালো চামড়া নিয়ে বসে আছে, লাল ঝান্ডা নিয়ে। এইটাই হলো আমাদের শপথ। আজকে এই সমাবেশে নিয়ে আমরা বুকে জোর করে কবজি জোর, এইবারে 26-এ নির্বাচন হবে, ঝান্ডার লাঠিটা ডান্ডা হবে, আর প্রত্যেকটা বুথে নজরদারি হবে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। সাথী সভাপতি, কমরেড ও বন্ধুগণ, আমি প্রথমেই দক্ষিণ 24 জেলার আমাদের সারা ভারত কৃষক সভার সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি। এই সম্মেলনকে ঘিরে আপনারা যারা এসছেন, এই দ্বীপাঞ্চলে নদী পার হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে এবং এত গুমোট গরমে দীর্ঘক্ষণ থেকেছেন, সভা শুনেছেন, আপনাদের সবাইকে আমি লাল সেলাম জানাচ্ছি। অভ্যর্থনা সমিতি যেভাবে গোটা এলাকাকে সাজিয়েছে, সংগঠনের সম্মেলনকে সফল করার জন্য মানুষের কাছে গিয়েছে, রসদ সংগ্রহ করেছে। আর আমার ভালো লাগছিল, অনেকটা দূর থেকে, শুধু রামগঙ্গা পঞ্চায়েত নয়, পাথর প্রতিমা ব্লকে যখন থেকে ঢুকেছি, গোটা এলাকা লাল ঝান্ডায় লাল করে দিয়েছেন আপনারা। এটা দেখে, এবং সঞ্জয় দা এই বয়সে গান শুনলেন শহীদের উদ্দেশ্যে, এই যে টান এই বয়সে, এটা শুধু গলার টান ছিল না, হৃদয়ের টান ছিল, লড়াই সংগ্রামের এবং শহীদের প্রতি। কি বলেছিল? তৃণমূল কংগ্রেস তৈরি করে কিষেনজির বন্দুক নিয়ে, ল্যান্ডমাইন নিয়ে, এই শুভেন্দু যুব সেনাপতি সেজে বোমা, বন্দুক, পিস্তল, AK-47 নিয়ে বলেছিল লাল ঝান্ডা কেন,
লাল কাপড়ের ন্যাকড়া পর্যন্ত থাকবে না এই বাংলায়। আর এখন সেই শুভেন্দু অধিকারী ওই মমতার মুখ লাগানো যে ঝান্ডা ছিল, আগে দেখতেন তৃণমূলের ঝান্ডা ছিল না, তাতে মমতার মুখ থাকতো, এখন আর থাকে না। কেন থাকে না জানেন? কারণ ওই মুখ লাগানো ঝান্ডা মমতা থেকে নিয়ে শুভেন্দু অমিত শাহের চেয়ারের পেছনটা মুছতে গিয়েছিল, কারণ বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে। তখন থেকে তৃণমূল বলেছে, দেখ বাকি সব জায়গায় আমার ছবি থাকুক, কিন্তু তৃণমূলের ঝান্ডার মাঝখানে মমতার ছবি যাতে না থাকে। আসলে সততার প্রতীকের নাম দিয়ে সবচেয়ে বড় বেইমানি করেছে। শুধু কি সিপিআইএম এর কর্মীদের উপর আক্রমণ, ঘর ছাড়া, জমিহারা, মিথ্যা মামলা, সন্ত্রাস, খুনোখুনি, এই সব এলাকার মানুষ সাক্ষী আছে। আজকে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়েরা নিরাপদ নয়। তৃণমূল ছাত্র পরিষদ করত, সেই মেয়েটিকে তৃণমূলের ছাত্র নেতা, সে উকিল হয়ে গেছে কিন্তু ছাত্র নেতা, আবার কর্মচারীও। ওই সাউথ ক্যালকাটা ল কলেজে শুনেছেন, তাকে ধর্ষণ করেছে। অভয়াকাণ্ড আমরা সবাই জানি, প্রতিদিন কিছু না কিছু ঘটছে। এই মঙ্গলবার, গত মঙ্গলবার আপনাদের এই জেলায় ক্যানিং এর তালদিতে, ক্যানিং থানা, জামির উদ্দিনকে চুরির অপরাধ দিয়ে মব লিঞ্চিং করেছে, পিটিয়ে খুন করেছে, কুপিয়ে খুন করেছে। আমরা বলতাম এসব আগে মধ্যপ্রদেশে হয়, উত্তরপ্রদেশে হয়, রাজস্থানে হয়, মহারাষ্ট্রে হয়। গত 15 বছরের মমতা ব্যানার্জির শাসন আমাদের রাজ্যকে যোগীর উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান তার সঙ্গে সমান পাল্লা দিচ্ছে। ওরা মনে করেছিল সন্ত্রাস করে, খুন করে সিপিএম কে শেষ করে দেবে, লাল ঝান্ডাকে শেষ করে দেবে। আরে লাল ঝান্ডা কোনো চিট ফান্ডের টাকায় কেনা 1.5 গজ কাপড়ের টুকরো না। কৃষকদের লড়াইয়ের মধ্য দিয়ে, ক্ষেত মজুরের লড়াইয়ের মধ্য দিয়ে, শ্রমিকের লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্র যুব মহিলাদের লড়াইয়ের মধ্য দিয়ে, তার মধ্যে আদিবাসী আছে, তপশিলি আছে, রাজবংশী আছে, মতুয়া আছে, পূর্ব বাংলা থেকে আসা বস্তুহারা মানুষ আছেন, এই বাংলার গরিব গুরবো মানুষ আছেন, শিক্ষক আছেন, ছোট দোকানদার আছে, হকার আছে, কর্মচারী আছে। সবাই মিলে আমরা লড়াই করেছি। আমরা আবারও লড়াই করতে চাই, আমরা লড়াইয়ের মধ্যে আছি। কিন্তু আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না, বাঙালির বিরুদ্ধে অবাঙালির না, তপশিলি জাতির বিরুদ্ধে আদিবাসীদের না, আদিবাসীদের বিরুদ্ধে বন্য হিন্দুর না। আমাদের লড়াইটা হচ্ছে শোষণের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে। বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, যে শুনলেন শতরূপের কাছে। তাহলে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে, শুধু মুখের কথা না। বামফ্রন্ট সরকার যখন 1977 সালে তৈরি হলো, আমরা বললাম যত মিথ্যা মামলায় জেলের মধ্যে আছে সে আমাদের বিরোধী হতে পারে, সবাইকে মুক্ত করা হবে। প্রথম ক্যাবিনেটের বৈঠকে সব মামলা প্রত্যাহার করে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হলো। আর এখন দেখছেন বিজেপির সরকার, উমর খালিদ কোর্টে খালি তারিখ পে তারিখ হচ্ছে, কোনো শুনানি হচ্ছে না, কোনো জামিন হচ্ছে না। এটা উমর খালিদের ব্যাপার না, এটা সিপিএম এর ব্যাপার না, এটা গণতন্ত্রের ব্যাপার, মানুষের অধিকারের ব্যাপার। সেই অধিকার আছে সংবিধান থেকে, যে সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তৈরি করেছেন। সেখানে বলেছেন সব মানুষ সমান। আজকে বিজেপি তৃণমূল, আর শুধু বিজেপি তৃণমূল বলবো কেন, দক্ষিণপন্থীরা মনে করে না সব মানুষ সমান নয়। আর সেখানে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, মস্তানির জোরে দাপাদাপি বাড়ে। আর তখন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়, তার বেঁচে থাকার অধিকার, তার কাজ পাওয়ার অধিকার, তার ছেলে মেয়েদের শিক্ষা পাওয়ার অধিকার, তার উন্নত রাস্তাঘাট, ব্রিজ, সাঁকো, তার হাসপাতাল, তার কল কারখানা,
তার সেচ, তার বিদ্যুৎ, তার ভালো বীজ পাওয়া, ভালো সার পাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সুষ্ঠু যানবাহনের ব্যবস্থা, এই সবই তো অধিকারের মধ্যে পড়ে। এটাকেই তো উন্নয়ন বলে, জীবনের ধারার উন্নয়ন। আমরা বলছি না বামফ্রন্ট সরকার আমরা সব করেছিলাম 34 বছরে, কিন্তু ধাপে ধাপে আমরা এগুলো করার চেষ্টা করি। তার জন্যই পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হয়েছিল, পুরো ব্যবস্থা তৈরি হয়েছিল। এখন মমতা ব্যানার্জি নাটক করে বলছেন আপনার পাড়া আপনার সমাধান, বলছে না? চিফ সেক্রেটারিকে দিয়ে, অফিসারদের দিয়ে, হাইপ্যাককে দিয়ে ভোট করার জন্য। আরে পঞ্চায়েতটা তো ছিল আপনার পাড়া আপনার সমাধান, গ্রাম সংসদ ছিল, গ্রাম সভা ছিল। 30 স্তর পঞ্চায়েতি ব্যবস্থা করে লুট করলো এই সব এলাকায়। নমিনেশন দিতে পারবে না, ভোট দিতে পারবে না, প্রচার করতে পারবে না, পোলিং এজেন্ট দিতে পারবে না, এমনকি ভোটে জিতে গেলে সার্টিফিকেট পাবে না। কেন দখলদারি করে? পঞ্চায়েত হোক, কোঅপারেটিভ হোক, সমবায় হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার কমিটি হোক, সব দখল করেছে। এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলছিল না, খাটের তলায় শিক্ষামন্ত্রীর টাকা পাওয়া যাচ্ছে, বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে। কেন? তাহলে মমতা ব্যানার্জি খুব পরিকল্পিতভাবে এই গণতন্ত্রকে শেষ করেছিল, যাতে লুট ব্যাপক হয় আর লুটের বখরা ভাইপো আর পিসির বাড়িতে গিয়ে জমা হয়। অনেকে সিভিক পুলিশের উপর রাগ করে, আপনি একটা ছোট হাতি নিয়ে মাল নিয়ে যান বাজারে বিক্রি করার জন্য, হাট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন 2 চাকা 4 চাকা 6 চাকা 8 চাকা সব রেট বাঁধা আছে, করে না? অনেকে সিভিককে গালাগাল দেয়, ওই সিভিকও আত্মহত্যা করছে। ওই সিভিককে টাকা তুলে থানায় দিতে হয়, থানা থেকে এসপির কাছে যায়, এসপি থেকে আইজি ডিজি কাছে যায়, আর এঘাট ওঘাট ঘুরে সেই সব ভাইপো আর পিসির কাছে গিয়ে জমা হয়, আর তারা গিয়ে বিদেশে পাচার করে, হাওয়ালা করে। আমরা ইডি সিবিআই কে পুরো তালিকা দিয়েছি, কোথাকার টাকা কোথায় জমা হয়েছে। এই পিসি ভাইপোর টাকা আমাদের রাজ্যের গ্রাম, আমাদের বাজার, আমাদের হাট, আমাদের দোকান, আমাদের কৃষি, আমাদের স্কুল কলেজ লুট করে কিভাবে টাকা পাচার করেছে। অনেকে মনে করেছিল বিজেপি 56 ইঞ্চি ছাতি। সেলিম ভাই, আপনাদের দিয়ে হবে না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। প্রত্যেক ভোটের সময় বলে না, এইবার তো পিসিকে ধরবে, এইবার তো ভাইপোকে ধরবে। কিন্তু দেখবেন বিজেপি গুলি চালাচ্ছে, কিন্তু ঠিক কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এমন ট্রেনিং আছে ইডি সিবিআই। ওই যে এমএলএকে ধরতে গেল না, দুবার গেল, ওই যে মোবাইল একবার পুকুরে পড়লো, একবার নর্দমায় পড়লো। আরে ওটা জীবন কৃষ্ণ শাহ, একটা এমএলএ নর্দমায় পড়েনি, আজকে গোটা রাজ্যটা নর্দমায় পড়েছে। আর লাল ঝান্ডার দায়িত্ব হচ্ছে আমার এই রাজ্যকে এই নর্দমাটাকে তুলে নিয়ে এসে তার স্বমহিমায় স্থাপন করা। বিদ্যাসাগর, রামমোহন, সুকান্ত রাজ্য, নজরুলের রাজ্য। আজকে গোটা দেশে আমাদের অপমানিত হতে হচ্ছে। কেন এই অবস্থা হয়েছে? এখানে কাজ নেই, পরিযায়ী শ্রমিক যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে, আর সেখানে বাংলা ভাষায় কথা বলে। কার দাড়ি আছে, কার টুপি আছে, কে মসজিদে যায়, কে কি খায়, কে কি পরে, তার পোশাক কি, এইভাবে ভাগ করছে। এটাই ফাঁসিবাদীদের চরিত্র। আরে আমাদের দেশে সবাই পেট পুড়ে খেতে পায় না। রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, তাদের দায়িত্ব হচ্ছে যে খাবার পাচ্ছে না, যার ঘরে উনুন জ্বলছে না, যার রেশন নেই, যার ছেলে অপুষ্টিতে ভুগছে, যে মা রক্তাল্পতায় ভুগছে, তার জন্য, তার খাদ্যের অধিকারের জন্য লড়াই করা। এটাই তো ছিল বামপন্থা। এখন দক্ষিণপন্থা উত্থান মানে কে ছোট খায়, কে বড় খায়, কে আমিষ খায়, কে নিরামিষ খায়, এ নিয়ে ঝগড়া হচ্ছে না। কে লুঙ্গি পরে, কে ধুতি পরে, কে পাজামা পরে, কে সালোয়ার পরে, কে শাড়ি পরে। আরে আমাদের স্বাধীনতা আমাদের এই জন্যই লড়েছিলাম। সংবিধান বলেছে সবার নিজের অধিকার আছে। স্বাধীনতা আন্দোলনের সময় বলা হয়েছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই বৈচিত্র্যকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আজকে সিএ বলুন, এনআরসি বলুন,
এই যে স্যারের নামে ভোটার লিস্টের পরিবর্তনের কথা বলছে, আসলে কি? আদারিং, অপর করা। ও আমার মতো নয়, ও আমার বিরুদ্ধে কথা বলে না, ও আমার ভাষায় কথা বলে না, ও আমার মতো খায় না, ও আমার মতো পড়ে না, সুতরাং ও পর। এটা গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। মমতা ব্যানার্জি শুরু করেছিলেন ভোট লুট দিয়ে। ভোটার লিস্টে নাম আছে কিন্তু বুথে যেতে পারবেন না। বুথে ঢুকলো পঞ্চায়েতের মেম্বার গুন্ডা বদমাশ দাঁড়িয়ে দেখবে কাকে ভোট দিচ্ছেন। যদি বা ভোট দেয়, গণনায় কারচুপি করে। আজকে মোদি, অমিত শাহ গোটা দেশে এই ভোটে কারচুপি করছে। আর অন্যদিকে বলছে সিপিএম তো শূন্য, বামপন্থীরা শূন্য। আরে তুমি আমার ঘর থেকে সব মাল চুরি করে নিয়ে গেলে, আর পরে বলছে দেখ তোর বাড়িতে তো কোনো ফুটো করি নেই। তাহলে আমাদের এই চোরটাকে আটকাতে হবে। এই জন্য গোটা দেশে আওয়াজ উঠেছে, ভোট চোর, ভোট চোর, গাদ্দি ছোড়। কিন্তু বলে দিলেই তো হবে না। তাহলে যেখানে এই বুথে, এখানে জমায়েত করলেন, সম্মেলন হবে, কৃষকদের দাবি দেওয়া নিয়ে লড়াই হবে, ক্ষেত মজুরি নিয়ে লড়াই হবে, বেকার ছেলেদের কাজের দাবি নিয়ে লড়াই হবে, 100 দিনের কাজের প্রশ্নে টাকা বন্ধ আছে, টাকার জন্য লড়াই হবে, কাজের জন্য লড়াই হবে, আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করে সবার ঘর যাতে তুলতে পারে তার জন্য লড়াই হবে। কিন্তু এই সব লড়াইকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে হলে ওই বুথের লড়াইটা লড়তে হবে। আমরা এই জন্য গত 6 মাস ধরে দাঁতে দাঁত চেপে এই বুথ ভিত্তিক সংগঠন গড়ে তুলছি। বুথকে যদি তাড়াতে হয়, তাহলে বুথ দখল হওয়ার থেকে রুখতে হবে। সেই শপথ আমাদের নিতে হবে। আর 6 মাস পরে ভোট হবে, আর সেই ভোটের প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। সে কাজ আমরা করছি। তার প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্টে যাদের নাম নেই, বয়স হয়ে গেছে 18, তাদের সবার ভোটে নাম তুলতে হবে। আবার মরে গেছে, চলে গেছে, নেই, ভুতুড়ে, তার ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্ট দেখে সেই নামগুলো বাদ দিতে হবে। এই কথাই তো আমরা বলছি। কিন্তু ইলেকশন কমিশন, মোদি, অমিত শাহ কি বলছে? যে মরে গেছে তার ব্যাপার না, যে ভুতুড়ে ভোটার আছে তার ব্যাপার না। আমি আপনি সবাইকে বলছে, তুমি যে ভোটার, তার আগে তুমি যে নাগরিক, তুমি যে বেঁচে আছো, তুমি যে ওখানে থাকো, তার প্রমাণ দাও। এটাতে একটা সুবিধে হয়েছে। গতবারে সিএনআরসি যখন নিয়ে এসেছিল, তখন দিলীপ ঘোষ বলেছিল না 2 কোটি লোককে বাংলা ছাড়া করে দেবো। আর ওই বিজয়বর্গী বলেছিল কে মুড়ি খায়, কে চিড়ে খায়। দিলীপ ঘোষ বলেছিল কে লুঙ্গি পরে। মোদি বলেছিল পোশাক দিয়ে চেনা যায়। ওর মতো যে পাগড়ি পরে না, ওর মতো যে 10 লাখ টাকা স্যুট পরে না, সে তাহলে ভারতীয় নয়। তাহলে এখন অনেককে তখন বলেছিল, এই মোদি মমতা মিলে ভোটে 21-এর ভোটের আগে এমন একটা মাথা খেয়েছিল মানুষের, মিডিয়া দালাল দিয়ে। একজন বলছে সব বার করে দেবো, আরেকজন বলছে আমি থাকতে কে বার করবে। সুতরাং যাদের জন্য বিপদ হলো, লোকে বললো খাই না খাই, পড়ি না পড়ি, ঘর পাই না পাই, কাজ পাই না পাই, রাস্তাঘাট হোক বা না হোক, স্কুল থাক না ছাই থাক, কিন্তু অন্তত মমতা আমাকে থাকতে তো দেবে, বলে না? আর এর জন্য কিছু দালাল পোষা হয়। সেই দালালদের দিয়ে এই খবরাখবর দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখছেন এই যে বিহারে হলো, আসামে হচ্ছে, সেখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার না। ওটা হিন্দু মুসলমান করে কেন? আগে মানুষকে ভাগ করে। যদি লুট করতে হয়, সে ভোট লুট করুক, টাকা লুট করুক, ভোটের অধিকার লুট করুক, গণতন্ত্রকে লুট করুক। লুট করতে হলে হিন্দিতে বলে ফুট ডালনা পড়েগা। ফুট ফুট ডালনা মানে ভাগ করা। ইংরেজ শিখিয়ে গেছে। আর সেই জন্য জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার নামে ভাগ করছে। লাল ঝান্ডা মানে হচ্ছে এই সবাইকে একসঙ্গে করা, আর বিজেপি তৃণমূল মানে হচ্ছে সবাইকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়া। তাহলে যত কাছাকাছি আসবো তত জনবন্ধন দৃঢ় হবে, তত অধিকার বোধ জন্মাবে। এই অধিকার থেকে ওরা আমাদের যে মর্যাদা, এই কৃষক সভা লড়াই করে বলেছিল লাঙল যার জমি তার, তারপর অপারেশন বর্গা, তারপর আমাদের বাপ ঠাকুরদা
পায়ের তলায় মাটি খুঁজে পেল, আর একবার পায়ের তলায় মাটি পেলে মাথা তুলে দাঁড়াতে হয়, আর মাথা তুলে দাঁড়াতে হলে বলে ছেলে মেয়েদের স্কুল পাঠাবো। তখন প্রাইমারি স্কুল, জুনিয়র হাই, মাদ্রাসা, হাই স্কুল তৈরি হলো। আর এখন মর্যাদা কেড়ে নিচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, শিক্ষকেরও মর্যাদা নেই আর শিক্ষারও মর্যাদা নেই। যারা শিক্ষিত যোগ্য তারা রাস্তায় বসে আছে, আর যারা টাকার বিনিময়ে চাকরি কিনে মমতা ব্যানার্জি বলছে ওদের স্বার্থ দেখব। তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কি করেছে বিজেপি? 100 দিনের কাজের টাকা বন্ধ, চুরি হয়েছে বলে টাকা বন্ধ। আরে সে আইনে লেখা আছে যারা চুরি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। একটা জেলা পরিষদ, একটা পঞ্চায়েত সমিতি, একটা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে, কোনো এফআইআর করেছে? ঘরের টাকা নয়ছয় করেছে, কোনো কিছু করেছে? তাহলে আমরা বলছি ওরা ভয় দেখায়, ওরে বাবারে সিপিএম এসে যাবে, লাল ঝান্ডা এসে যাবে। শতরূপ বলল এই সব তোমরা যা পাচ্ছ সব বন্ধ হয়ে যাবে। কেন? কে দিচ্ছে? অভিষেক নিজের টাকা দিচ্ছে, মমতা নিজের টাকা দিচ্ছে, মোদী নিজের টাকা দিচ্ছে। আরে আমি আপনি প্রত্যেকটা জিনিস যা কিনি জিএসটি দিতে হয়। কদিন এখন 9% মমতাকে আর 9% মোদীকে দিতে হয়। কফন কিনতে যান আর শ্মশানে কাঠ কিনতে যান। আমরা বলেছিলাম 9 জুলাই গোটা দেশে ধর্মঘট হলো। অনেকে বলে ধর্মঘট করে কি হবে? ওষুধের ওপরে, জীবনদায়ী ওষুধের দাম বেড়ে যাচ্ছিল, এক ঝটকায় একটা বন্ধ হলো, সব রাজ্যের মানুষ একটা হলেন। জিএসটি বললো একটু কমাতে হবে। এই যে স্মার্ট মিটার, সে কৃষি হোক, দোকান হোক, ঘর হোক, লুট করার চেষ্টা করছে। আমরা লড়লাম গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। আপাতত বললো এখন স্মার্ট মিটার বন্ধ থাকবে, কিন্তু শেষ হবে না বলেছে, লড়াইটা জারি রাখতে হবে। সেরকম যখন সারের দরকার হয়, সারের কালোবাজারি হয়, সারের ভর্তুকি কমিয়ে দিয়েছে। এই সব লড়াই আমাদের লড়তে হবে। আর ওরা বলে আমাদের থেকে নিচ্ছে, লুট করছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল যাই কিনুন, আপনাকে তো বাড়তি টাকা দিতে হচ্ছে। যখন নিচ্ছে তখন বলছে না, আর যখন দিচ্ছে তখন নিজের নাম ছাপিয়ে দেবে, নিজের ছবি ছাপিয়ে দেবে। একটা বন্যার ত্রাণ হলো, লোকে ত্রাহি ত্রাহি করছে, পাচ্ছে না কিছু। এই মুহূর্তে উত্তরাখণ্ডে, আসামে, হিমাচলে, জম্মু কাশ্মীরে বন্যায় মানুষ ডুবে আছে, কিন্তু তখন সরকারের দেখা নেই। আর সরকার পরে বলবে আমি এই দিয়েছি, ওই দিয়েছি। কে কাকে দেয়? আমি যখন যুব আন্দোলন করতাম, গোটা দেশে একটা স্লোগান শেখাতাম, पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। আরে যখন কৃষক ফসল ফলায়, বাজারে গিয়ে সেই ফসল বিক্রি করে, তার যদি দাম পায় তাহলে টাকা হয়, পয়সা হয়। মজুর কাজ করে, সে রাস্তা তৈরি করুক, সে পাথর ভাঙুক, সে রাজমিস্ত্রির কাজ করুক, কাঠমিস্ত্রির কাজ করুক, জেলে মাছ ধরুক, তারপরে বাজারে তার শ্রমের দাম হোক, তার মেহনতের দাম হোক, তখন টাকা আসে। তাহলে মোদী কি মেহনত করছে, মমতা অভিষেক কি মেহনত করছে, তাহলে তার কাছে এত টাকা আসছে কোত্থেকে? ওটা লুটের টাকা। আসল লড়াইটা হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়ার লড়াই। ওটাকে আড়াল করার জন্য ওরা বলছে হিন্দুর লড়াই মুসলমানের সঙ্গে, আর মুসলমানের লড়াই হিন্দুর সঙ্গে। যখন লুট করছে তখন কিন্তু ধর্ম দেখছে না, আর যখন কিন্তু লুটের টাকা নিচ্ছে তখন ধর্ম দেখছে না। তুই যখন লুটের বিরুদ্ধে বলছি তখন বলছে আরে আপনি মোহাম্মদ সেলিম মুসলমানের ছেলে এরম বলছেন, আরে তুমি শতরূপ ঘোষ তুমি হিন্দুর ছেলে এরম বলছো, বলেন এরম করে, তখন ধর্ম দেখছে। আর যখন ছেলেমেয়েরা বেকার আছে, কাজ পাচ্ছে না, তখন দেখছে না। এই জন্য আজকে দাঁড়িয়ে সে পরিযায়ী শ্রমিক হোক, সে দিনমজুর, ক্ষেতমজুর হোক, ছোট দোকানদার হোক, ব্যবসায়ী হোক, সাধারণ কৃষক হোক, ক্ষেতমজুর, এই সবার স্বার্থকে নিয়ে আমাদের লড়াই। আমরা লড়ছি, আরো জোরদার করছি। এই যে বন্যা টুডু আপনাদের সামনে বক্তৃতা করে গেল, দাঁতপুরে, কোলবায় যাদের জমি পাট্টা নিয়ে নিয়েছিল তাদেরকে নিয়ে লড়াই করছে। লড়াই মানুষের চিনিয়ে দেয়। আমাদের কোনো নায়িকা নায়ক কোনো টলিউড থেকে বলিউড থেকে আসে না, লড়াই সংগ্রামের ময়দান থেকে আসে।
এখানে আপনারা দাঁড়িয়ে অনেক কষ্টের মধ্যে, অনেক ঝামেলার মধ্যে, অনেক ভয়ভীতিকে উপেক্ষা করে, সন্ত্রাসকে উপেক্ষা করে আপনারা লড়াইটাকে জোরদার করেছেন। আমি বলবো লড়াইটাকে জারি রাখবেন এবং লক্ষ্যে স্থির থেকে নিজের অধিকার নিয়ে আসার জন্য, ছিনিয়ে আনার জন্য আরো মজবুত লড়াই করবেন, এই আবেদন জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লাল সালাম জানিয়ে শেষ করছি। ইনকলাব। সভাপতি ঠিক আছে, মঞ্চে আছেন সেলিন্দা সহ কৃষক আন্দোলনের এবং গণ আন্দোলনের নেতৃত্ব। আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা, আমি বলার আগে বন্যাদি বলেছেন, অমলদা বলেছেন, এছাড়াও আমাদের নেতৃত্বরা বলেছেন, এরপরে কমরেড সেলিন্দা বলবেন। সেলিন্দার কথা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন। আমি আপনাদের খুব বেশি সময় নিচ্ছি না, আমি কতগুলো কথা খালি খুব সংক্ষেপে বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, তৃণমূল চুরি করে, বিজেপি দাঙ্গা করে, এই নিয়ে আলোচনা করে লাভ নেই। একটা 5 বছরের বাচ্চা আমাদের রাজ্যে জানে। আর এমনও নয় যে ওদের চুরি নিয়ে গালাগাল দিলে লজ্জা পেয়ে ওরা চুরি করা বন্ধ করবে। লজ্জা পাওয়ার থাকলে বহুকাল আগে পেয়ে যেত, বহু আগে চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু আপনারা জানেন, তৃণমূল এমন পার্টি, গালাগাল খেয়ে কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। তাই এদেরকে চুরি নিয়ে গালাগাল দেওয়া মানে এদেরও সময় নষ্ট, নিজেদেরও সময় নষ্ট। 14 বছর ধরে, 15 বছর ধরে অনেক গালাগাল হয়েছে, কিন্তু প্রশ্ন এইটা নয় যে ওরা কত খারাপ। প্রশ্ন হচ্ছে, বাংলায় এই পরিবেশ চলবে, এই পরিস্থিতি চলবে, নাকি এই পরিস্থিতি আমরা পাল্টাবো? দেখুন, আমরা বামপন্থীরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি বাংলায়। গত কয়েক বছরে, গত 1 দশক 1.5 দশকের ওপর অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এটা যেমন সত্যি, যেমন আবার এটাও সত্যি, এত কঠিন সময়ের মধ্যে দিয়েও আমাদের সামনের দিকে এগোনো থেমে থাকেনি। আমাদের বহু কমরেডকে আমরা হারিয়েছি। আমাদের এই কমরেডরা আজকে বেঁচে থাকতেন, আমাদের এই কমরেডরা আজকে আমাদের মধ্যে থাকতেন শুধুমাত্র যদি তারা তাদের হাতে ধরা লাল পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন, তাহলেই তারা বেঁচে থাকতেন। তারা হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হননি। ওই পতাকায় মুড়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। তবু আমাদের লড়াই থেমে থাকেনি, আমাদের সামনের দিকে এগোনো থেমে থাকেনি। কিন্তু এই লড়াইগুলোকে মিথ্যে হতে দেওয়া যাবে না। আমাদেরকে সফল হতে হবে, এবং আমাদেরকে সফল হতে হবে খালি আমাদের জন্য নয়, আমাদের কমরেডদের জন্যও নয়। যে মানুষ হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি, সেই মানুষের জন্য, তার জীবনেও সুদিন আনার জন্য আমাদেরকে লক্ষ্যে আমাদের লড়াইয়ে সফল হতে হবে। এবং এর আগে অমলদা বলার সময় রাম মন্দিরের কথা বলছিলেন। আপনারা জানেন, আমাদের দেশের সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। আমরা বলেছিলাম, এই যে কমরেড মোহাম্মদ সেলিম বসে আছেন, কমরেড মোহাম্মদ সেলিম ওই সময় বলেছিলেন সুপ্রিম কোর্টের এটা রায় হয়েছে, এটা কোনো ন্যায় হয়নি। কিন্তু কারোর এই রায় পছন্দ হয়ে থাক কি না থাক, 140 কোটি ভারতবাসী সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিয়েছিল। তারপরে কি হলো? রায় আসার কয়েক মাসের মধ্যে, আপনাদের মনে আছে সেই সময়টা, করোনার প্রথম লকডাউন চলছে, মানুষের কাজ চলে গেছে, বাইরে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়ে আছে, দোকানপাট, বাজারহাট, মন্দির মসজিদ সব বন্ধ, মানুষ চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে অক্সিজেন নেই, সিলিন্ডার নেই অক্সিজেনের, হাসপাতালে কোনো বেড নেই, কেউ ভর্তি হতে পারছে না, রাস্তায় মানুষ পড়ে পশুর মতো মরছে। তার মধ্যে মোদী রাম মন্দিরের শিলান্যাস করলেন। তখন থেকে ক্যালেন্ডারের পাতা ধরে হিসেব করা রয়েছে যে আজকে মন্দিরের শিলান্যাস করলাম, 4 বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব, তারপর মন্দির দেখিয়ে লোকসভা ভোটে যাব। একেবারে ক্যালেন্ডারের পাতা গুনে লোকসভা ভোটের 4 মাস আগে মন্দির উদ্বোধন করা হলো, দেশ জুড়ে প্রচার হলো। কি না, 500 বছর পরে আমাদের মোদীজির হাত ধরে প্রভু রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এসেছেন। সেটা কি বড় বড় করে ছবি টাঙিয়েছে গোটা দেশে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ছবির বন্যা বয়ে যাচ্ছে। সামনে রাম মন্দির, পাশে এত বড় একটা মোদী, মোদীর পাশে ইডুয়ার রামচন্দ্র। বাবা যেরকম করে ছেলেকে স্কুলে নিয়ে যায়, মোদী এরকম করে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে। আর ওখানে লেখা আছে যে 500 বছর পরে আমাদের মোদীজি রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনেছেন। আর সে রামচন্দ্র বা মোদীর ওপর আর এক কাটি। 500 বছর পর অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করেছে, পরের লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিয়েছে। কিন্তু কথাটা যে কারণে বললাম, আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতনের সম মজুরির আইন করতে হবে। কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে একই কাজ করার জন্য কেউ মাইনে পাবে 40,000 আর কেউ মাইনে পাবে 6,000 টাকা। এই জিনিস চলতে পারে না। সংখ্যার জোরে ওরা কি না করেছে, সংখ্যার জোরে ওরা এনআরসি করে লোককে দেশ থেকে বাদ দেওয়ার আইন করেছে, সংখ্যার জোরে ওরা নোট বাতিল করেছে, সংখ্যার জোরে ওরা কি না করেছে বলুন। সংখ্যার জোরে চাইলে সুপ্রিম কোর্টের রায় মেনে ওরা সম কাজে সম বেতনের আইন করতে পারতো না? চাইলে ওরা করতে পারতো, ওরা করেনি।
ঠিক আছে, দেখছে চালু হয়ে যাবে, দেখছেন যারা আছেন দেখছেন চালু হয়ে যাবে। সম কাজে সম বেতনের আইন চাইলে ওরা সংখ্যার জোরে করতে পারতেন, ওরা করেনি। চাইলে আমাদের বিধানসভায় ওই নিয়ম পাস করিয়ে আমাদের রাজ্যে আইন বলবৎ করা যেত, আমাদের রাজ্যের সরকার করেনি। আমরা বামপন্থীরা বলছি আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় যদি আমাদের এই কণ্ঠস্বর আমাদের রাজ্যের বিধানসভায় পৌঁছয়, আমাদের প্রথম লড়াই হবে আমাদের বাংলায় সম কাজে সম বেতনের আইন সুপ্রিম কোর্টের ওই রায়কে বলবৎ করে চালু করা। কন্ট্রাকচুয়াল চাকরি থাকবে না। যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ঘরে ঘরে যে ছেলেমেয়েরা কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদের কাজ পার্মানেন্ট হবে। মালিক বাধ্য হবে, খালি সরকারি নয় বেসরকারি মালিকও বাধ্য হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীর কাজকে স্থায়ী করতে। বিজেপি আপনাদের বলেছিল, বিজেপি আমাদের বলেছিল বছরে 1 দিন রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে। আমাদের বামপন্থীদের লড়াইয়ে যদি সম কাজে সম বেতনের আইন চালু হয় তাহলে বছরে 1 দিন নয়, বছরে 365 দিন আমাদের সবার ঘরে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে আমাদের সবার ঘরে। এই লড়াই লড়ার জন্য, এই কথাকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য বামপন্থীদের কণ্ঠস্বরকে আসুন সবাই মিলে শক্তিশালী করি। পরশুদিন আপনারা দেখলেন আমাদের রাজ্যে নতুন করে 9 বছর আগের এসএসসি নতুন করে আরেকবার হলো। পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলেছে। প্রত্যেক বছর যেরকম আমাদের রাজ্যে নিয়ম করে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা হতো, কাউকে মনে করাতে হতো না, তেমন প্রত্যেক বছর নিয়ম করে টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা হতো, কাউকে মনে করাতে হতো না। আর কেমন এসএসসি ছিল? এমন এসএসসি পরীক্ষা হতো যে পরীক্ষার পরে কারা চাকরি পেলো তার তালিকা বেরোতো। এখন পরীক্ষার পরে কারা চাকরি হারালো, কারা চাকরি কিনেছিল তার তালিকা বেরোচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। অনেক টালবাহানা করেছে, অনেক টালবাহানা করার পরে বাধ্য হয়েছে কিছু দাগির নামের তালিকা প্রকাশ করতে। কিন্তু আমরা বলছি ওই যে দাগির নামের তালিকা বেরিয়েছে ওটা কোনো দাগি তালিকা নয়। যে ছেলেমেয়েরা পয়সা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা আসল দাগি নয়, যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা আসল দাগি। সেই দাগিগুলোর নামের তালিকা পাড়ায় পাড়ায় ঝোলাতে হবে। অনেক লড়াই হয়েছে, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে, পুলিশের লাঠিচার্জ হয়েছে, জেলখানা হয়েছে। আমাদের কমরেডরা প্রাণ দিয়েছে, মহিদুল মিদ্দা প্রাণ দিয়েছে, অনেক কমরেড প্রাণ দিয়েছে এই লড়াই লড়ার জন্য। কিন্তু আমরা জানি রাস্তার এই লড়াই ছিল বলে চোরগুলোকে চুরির টাকা ভোগ করতে আমরা দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন খুব আফসোস, এই পরশুদিনও বলছেন যতবার আমি চাকরি দিতে যাচ্ছি, যতবার আমি চাকরি করতে যাচ্ছি ততবার এই বামপন্থীগুলো, এই সিপিএম গুলো চাকরি